দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। প্রথম দফার উপজেলা নির্বাচনে ভোটের মাঠে লড়ছেন ২০ জনের বেশি মন্ত্রী এমপিদের আত্মীয়। বিনা বাধায় জয়ের পথে ৭ জন। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে নেওয়া হবে ব্যবস্থা। মাঠে আছেন এদের মধ্যে আবার ৭ জনই বিনা বাধায় জয়ী হওয়ার পথে। দ্বিতীয় দফার ভোটেও মাঠে রয়েছেন ২.৫ ডজনের বেশি প্রার্থী। বুধবার ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে আসে সারা দেশে মন্ত্রী এমপি স্বজনদের নির্বাচন থেকে সরে না যাওয়ার বিষয়টি। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। দলীয় নির্দেশনা অমান্য করলে সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। ৭ জানুয়ারি নির্বাচনের আগে রাজধানীতে বটেই সারা দেশে একই দিন একই সময়ে দুদলই একাধিক কর্মসূচি পালন করে। নির্বাচনের পরও কি বিএনপির কর্মসূচির দিনে কর্মসূচি করবে আওয়ামী লীগ? এমন প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক বলেন, দুদল একই দিন কর্মসূচি করলেই সংঘাত হবে এমন ধারণা ভুল। তবে বিএনপি যাতে নাশকতা করতে না পারে সেজন্য ভবিষ্যতেও বিএনপির কর্মসূচির দিনে মাঠে থাকবে আওয়ামী লীগ। আমরা কোনো বাধা দিয়েছি? আমাদের সমাবেশ আমরা করছি, তাদের সমাবেশ তারা করেছে। থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শ্রীথা থাভিসনের আমন্ত্রণে ৬ দিনের সরকারি সফরে এখন থাইল্যান্ডের ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় দুপুর ১:০৮ ব্যাংককের ডন মোয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। এ সময় সরকার প্রধানকে ফুলেল শুভেচ্ছা ও লাল গালিচা অভ্যর্থনা জানান থাই সরকারের প্রতিনিধিরা। এর আগে সকাল 10:15টার দিকে ব্যাংককের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। ৬ দিনের এ সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বৃহস্পতিবার জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP-এর ৮০তম অধিবেশনে তার বক্তব্য রাখার কথা রয়েছে। ঋণের শর্ত পূরণ সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকায় অবস্থান করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর একটি প্রতিনিধি দল। বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করে IMF-এর দল। এতে বাংলাদেশের এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার বাজার ভিত্তিক করার অগ্রগতি নিয়েও আলোচনা হয়। 2023 সালের জানুয়ারিতে দেয়া $470 কোটি ঋণের বিপরীতে বেশ কিছু শর্ত দেয় IMF। প্রায় সব শর্তই পূরণ করে এবং 2 কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ। আগামী জুনে 3য় কিস্তির অর্থ ছাড়ের আগে ঋণের শর্ত কতটুকু পূরণ হলো খতিয়ে দেখছে IMF দল। পুঁজিবাজারে পতন ঠেকাতে এবার তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের মূল্য হ্রাসের নতুন সীমা বেঁধে দিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে BSEC। এতে বলা হয়, একদিনে শেয়ারের মূল্য 3% পর্যন্ত কমতে পারবে। এর চেয়ে কম মূল্যে কেউ শেয়ার বিক্রি বা কিনতে পারবে না। তবে ফ্লোর প্রাইসে থাকা কোম্পানির ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এই নির্দেশনা বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে। এর আগে শেয়ারের বাজার মূল্যের আলোকে মূল্য সর্বনিম্ন 3.75% থেকে সর্বোচ্চ 10% পর্যন্ত কমতে পারত। দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ভারত যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ভারত থাকবে বলেও এ সময় জানান তিনি। বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ইন্ডিয়া আছে এবং তারা সবসময় এই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সাপোর্ট করতেছে। ভবিষ্যতে সাপোর্ট তারা অব্যাহত রাখবে। প্রকৃতির জিওলজিক্যাল কন্ডিশনে সেফ, সুতরাং আমরা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে সমস্যাটা মোকাবেলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। দুপুরে রাজধানীর ব্র্যাক-ইন সেন্টারে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য আলাদা বিভাগ তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের।
অটিস্টিক শিশু বা অটিস্টিক মানুষদের নিয়ে যেভাবে কাজ করেছেন অতীতে কোনো সরকার এ ধরনের কোনো রেকর্ড নেই। সুতরাং কাজ হচ্ছে না এটা বলা যাবে না, কাজ হচ্ছে। আমি আয়ার পরও আমি মনে করি যেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল মশার প্রজননে, সুতরাং তাদেরকে আমরা সম্পৃক্ত করছি। একদিকে এনবিআর এর করের বোঝা, অন্যদিকে চড়া সুদ, এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বাজারে পলিথিন ও প্লাস্টিক ব্যাগের দৌরাত্ম্য। সব মিলিয়ে দেশের পাট খাতের ভবিষ্যৎ হুমকির মুখে। পাট ব্যবসায়ীদের দিন কাটছে হতাশায়, মিল মালিকরা আগামী দিনের কথা ভেবে প্রমাদ গুনছেন। তাদের এসব হতাশার কথা উঠে এসেছে বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায়। বুধবার বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের 40তম বার্ষিক সভায় মিল মালিকরা জানান কোনোভাবেই পাট শিল্পে সুবিধা করতে পারছেন না তারা। একসময় পাট থেকে বাংলাদেশের সর্বোচ্চ রফতানি আয় আসলেও এখন এটি পরিণত হয়েছে সবচেয়ে অবহেলিত খাতে। তবে ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন এ খাতকে পুনরুজ্জীবিত করতে যা যা করা দরকার সব করা হবে। দরকার পড়লে পোশাক খাতে যে পরিমাণ সুযোগ সুবিধা দেয়া হয় পাট খাতেও তা দেয়া হবে। গার্মেন্ট শিল্পের পিছনে যে ইনসেন্টিভ, যে ব্যাংকিং সুবিধা দেওয়া হয় তার চেয়েও বেশি সুবিধা এই শিল্পে দেওয়া অতীব জরুরি হয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও মনে করেন, ক্যাবিনেট সভা বা ক্যাবিনেট সভার পরে উনি এই কথাগুলি কিন্তু আমাদের সঙ্গে আলাপ করেন। পাট খাতের সবচেয়ে বড় শত্রু হিসেবে পলিথিনকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। এছাড়া ব্যাংকের সুদের হার 2% না নামালে মিল মালিকদের দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ব্যাংকরা কখনো পাট এবং পাট জাতীয় পণ্য এবং পাট মিল নিয়ে যারা কাজ করছে তাদেরকে কেন যেন নীতিগত সহায়তা দিতে চায় না। পাট নিয়ে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন মন্ত্রী। জানান পলিথিনের বিকল্প আবিষ্কার হওয়ায় শীঘ্রই জেলায় জেলায় পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করা হবে। পলিথিন প্লাস্টিক ব্যাগকে আমরা নিষিদ্ধ করতে চাই, তার আগে তার অল্টারনেটিভ মানুষের হাতে তুলে দিতে হবে। এ সময় পাট খাতে গবেষণা ও দক্ষ জনবল তৈরিতে 10,000 কোটি টাকার উন্নয়ন তহবিল গঠনের ঘোষণা দেন মন্ত্রী। জুট কাউন্সিলটি যদি গঠন হয় তাহলে মন্ত্রণালয় প্রায়শই তাদের সঙ্গে বৈঠক করে সমস্যাগুলি বের করে আনা এবং পথনকশা তৈরি করা। পাট খাতে ব্যাংক যাতে নীতিগত সহযোগিতা দেয় তাই অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকে বসার কথাও জানিয়েছেন পাটমন্ত্রী। পোশাকের পাশাপাশি পাট এবং চামড়াজাত শিল্পকে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে কুয়েতের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এ সময় বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত। কুয়েত থেকে বিস্তারিত মঈন সুমনের রিপোর্টে। বাংলাদেশ কুয়েত সম্পর্কের 50 বছর উদযাপনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার সন্ধ্যায় হোটেল ক্রাউন প্লাজায় হয় এই অনুষ্ঠান। বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতের মন্ত্রী শেখ ফিরাজ সৌদ আল মালিক আল সাবা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক সহ দেশি বিদেশি 400 জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুদেশের বিভিন্ন ক্ষেত্রের চিত্র তুলে ধরা হয়। বাংলাদেশকে অভিবাদন জানানোর পাশাপাশি অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। This is an excellent event celebrating 50 years of great relationship between Kuwait and Bangladesh. বাংলাদেশ দূতাবাস যে অনুষ্ঠানের আয়োজন করেছে তা দেখতে এসেছি। অনেক সুন্দর আয়োজন, তাদের জন্য শুভকামনা রইল। আজকে আমরা এই 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের বিশাল একটা মাইল ফলক। কুয়েত আমাদের একটা বন্ধুপ্রতিম দেশ। কুয়েত সবসময় আমাদের বিপদ আপদের সাথে দাঁড়িয়েছে। কুয়েত ফান্ড আমাদের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্টে তারা ফান্ডিং করে এবং এর পাশাপাশি আমরাও যেরকম কুয়েতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমাদের আর্ম ফোর্সেসের একটা বিশাল অংশ এখানে দীর্ঘদিন প্রায় 33 বছর ধরে এখানে তাদের সাথে কাজ করে যাচ্ছে। গার্মেন্টস, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণ, লাইট ইঞ্জিনিয়ারিং, সিরামিক, চামড়া, কৃষি ব্যবসা, আইসিটি, জ্বালানি খাত এবং পর্যটন সহ বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরে রাষ্ট্রদূত তার বক্তব্যে বিনিয়োগের আহ্বান জানান। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এবার পিঙ্ক মুনের খবর জানাবো। দেশের আকাশে দেখা মিলল গোলাপি চাঁদের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে
পিঙ্ক মুন বা গোলাপি চাঁদের দেখা মেলে প্রতি বছরের এপ্রিলে। এদিন চাঁদ স্বাভাবিকের চেয়ে বড় ও বিভিন্ন বর্ণের দেখায়। বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। অন্যান্য দেশের মতো বুধবার সন্ধ্যায় দেশের আকাশে দেখা মেলে গোলাপি রঙের চাঁদের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেখা যায় বিরল এই চাঁদের। বিভিন্ন স্থানে ছাদে উঠে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন অনেকে। বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে গোলাপি চাঁদ দেখতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় পিঙ্ক মুন দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বাসা থেকে গবেষণা করে যতটুকু জেনেছি তার সাথে চাঁদটাকে দেখে মিলিয়ে আমার ভালো লাগছে। আমি অনেক বড় একটা চাঁদ দেখেছি, আমার খুব মজা লেগেছে। চমৎকার একটি অভিজ্ঞতা ছিল, এটি আমার খুবই ভালো লেগেছে। গোলাপি চাঁদ ক্যাম্পে গোলাপি চাঁদের ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা পান শিক্ষার্থীরা। আমার অনেক জানার ইচ্ছা ছিল এই পিঙ্ক মুনটা আসলে কি, এটা কেন উঠে বা এটার ভবিষ্যতে আর কি উঠবে নাকি এরকম কিছু। এখানে এসে আমি এসব আমার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছি। পিঙ্ক মুনটা আছে একটা নর্থ আমেরিকার একটা কালচার ট্রেডিশন, যেটা একটা সংস্কৃতি। এপ্রিল মাসে সেখানে অনেক ধরনের গোলাপি ধরনের ফুল ফুটে, যার কারণে সেটাকে তারা পিঙ্ক মুন হিসাবে বলে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝ বরাবর অবস্থান করে তখনই পূর্ণ চাঁদ দেখা যায়। এ সময় চাঁদ পৃথিবীর দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে আলোকিত দেখায়। পৃথিবীটা আসছে চাঁদ আর সূর্যের মাঝে, তাহলে পৃথিবী এই যে চাঁদের যে আলোটা যাচ্ছে সেই আলোটা কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের ভেদ করে যাচ্ছে। আর পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে যখন ভেদ করে যাচ্ছে তখন আমাদের নাইট্রোজেন পার্টিকেল আছে, এই নাইট্রোজেন পার্টিকেলগুলো কিন্তু আলোর বিস্ফোরণ ঘটায় দিচ্ছে। প্রতি বছর এপ্রিলে বিরল এই মহাজাগতিক ঘটনা ঘটে থাকে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। টিউলিপ ফুলের চোখ জোড়ানো সৌন্দর্য উপভোগে অসংখ্য পর্যটকের গন্তব্য নেদারল্যান্ডস। বিশ্বের অন্যতম সমৃদ্ধ ফুলের বাগান কেউকেনহফ ছাড়াও দেশটির বিস্তৃত টিউলিপ মাঠগুলোতেও ভিড় করেন দর্শনার্থীরা। হরেক রঙের টিউলিপের সৌন্দর্যে মুগ্ধ আগতরা। নেদারল্যান্ডস থেকে রেজোনা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। দৃষ্টি জুড়ে শুধুই মুগ্ধতা। মাইলের পর মাইল ভূমিতে ফুটে আছে নানা রঙের নানা জাতের টিউলিপ। বসন্তে নেদারল্যান্ডসের বিভিন্ন অঞ্চলের টিউলিপ মাঠের এমন অপরূপ সৌন্দর্য। মোহনীয় এই দৃশ্য উপভোগের পাশাপাশি এই স্মৃতি সংরক্ষণেও কমতি নেই উৎসাহ উদ্দীপনার। চলছে নানা সাজে নানা ঢঙে ছবি তোলা। মাঠের সৌন্দর্য তো বটেই, ইউরোপের বাগান হিসেবে পরিচিত কেউকেনহফও মুখর অসংখ্য পর্যটকের পদচারণায়। ৮০ একর জায়গায় ফুটেছে প্রায় ১০০ প্রজাতির টিউলিপ। প্রতি বছর কেউকেনহফেই রোপণ করা হয় ৭০ লাখের বেশি চারা। টিউলিপের এত প্রজাতি বিশ্বের কোথাও দেখা যায় না বলে জানান বাগানটিতে ঘুরতে আসা পর্যটকরা। I would say it's very beautiful, it's colorful. I would say, yeah, it's much people there, but the flowers are wow. কেউকেনহফ ফুলের বাগানে শুধু টিউলিপই নয়, রয়েছে চেরি, ড্যাফোডিল, লিলি সহ আরও অসংখ্য ফুলের সমারোহ। ইউরোপের বাগান নামে পরিচিত কেউকেনহফ বিশ্বের অন্যতম বড় বাগানগুলোর একটি। মার্চের মাঝামাঝি থেকে মের মাঝামাঝি সময় পর্যন্ত এটি যে রূপ ধারণ করে, এটিকে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলতেও দ্বিধাবোধ করেন না পর্যটকরা। তাই সকাল থেকে সন্ধ্যা পুরোটা সময় জুড়েই পর্যটকদের পদচারণায় মুখর থাকে এই বাগানটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, কেউকেনহফ, নেদারল্যান্ডস। দেখছেন প্রবাসের সময়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে ১৭ জনের একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে পরে যুক্ত হবে আরও দুজন, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। এই ১৯ জন থেকেই বাছাই করা হবে বিশ্বকাপের স্কোয়াড। বিশ্ব আসরের আগেই এমন পরিকল্পনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিসিবি পরিচালক এবং সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মিরাজের জন্য আক্ষেপ থাকলেও এই ১৯ জন এই মুহূর্তের সেরা পছন্দ বলেও মানছেন তিনি। সুজনের আশা রিশাদ হৃদয়রা হবেন এবারের বিশ্বকাপে বাংলাদেশের ট্রাম্প কার্ড। গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটি স্কোয়াড ঘোষণার পরপরই যেন ব্যস্ততা বেড়ে গেছে বিসিবিতে। ডিপিএল এর দলগুলোর অনুশীলনের মাঝেই চলছে জাতীয় দলের প্রস্তুতিও। তাই তো আবাহনীর অনুশীলনে যোগ না দিয়ে জাতীয় দলের কোচদের সঙ্গে নেট সেশনে হাজির লিটন কুমার দাস। ইনডোরের নেটে এলকেডিকে ফর্মে ফেরাতে চলে ৩ কোচের আপ্রাণ চেষ্টা।
পাশের নেটে তখন ইনজুরি থেকে আবারও নিজের ছন্দে ফেরার চেষ্টায় ছিলেন সৌম্য সরকার। 17 জনের এই প্রাথমিক স্কোয়াড এবং পরে যুক্ত হওয়া সাকিব মুস্তাফিজদের 19 জনের মধ্য থেকেই ঠিক হবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। বিশ্ব আসরের এত আগে সুনির্দিষ্ট এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। হয়তো অনেক কথা থাকতে পারে, এ নাই ও আছে, বা যারা আছে তারা সবাই পারফর্মার, যারা অল গুড ক্রিকেটার্স। তো আমি বিশ্বাস করি যে মানে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতন অনেক কিছু আছে ছেলেদের মধ্যে। ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশ দলের নিয়মিত মুখ হয়েও টি-20তে এখন ব্রাত্য মেহেদী হাসান মিরাজ। তবে বিষয়টিকে নেতিবাচক নয়, ইতিবাচক হিসেবে দেখছেন সুজন। মিরাজকে অনেক কথা থাকতে পারে, বাট আমি মিরাজকে এখানে একটু আনলাকি ভাববো। আর আমি ভেরি হ্যাপি উইথ রিশাদ দ্য ওয়ে হি পারফর্ম এই ঢাকা লিগে। এই পারফর্মটা যদি ও কন্টিনিউ করতে পারে বাংলাদেশের জন্য হি উইল বি ও অনেক ম্যাচ জেতানোর সাহায্য করবে বাংলাদেশকে। আসলে সুজন যখন কথা বলছিলেন তখনও নেটে শিষ্যদের নিয়ে ঘাম ঝরাচ্ছিলেন কোচিং প্যানেলের 3 সদস্য, যেখানে 2 নেটে ছিলেন টি-20 স্কোয়াডে না থাকা মুমিনুল আর সাদমান। তাদের সঙ্গে বোলিং এন্ডে এবাদত ছিলেন কোচদের সঙ্গী হয়ে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সফরের জন্য স্কোয়াড ঘোষণা করল জিম্বাবুয়ে। 5 ম্যাচ টি-20 সিরিজের জন্য সিকান্দার রাজাকে অধিনায়ক করে 15 সদস্যের দল দিয়েছে তারা। স্কোয়াডে রয়েছে একটি চমক, ডাক পেয়েছেন জিম্বাবুয়েন কিংবদন্তি অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেল। আসছে জিম্বাবুয়ে, কেটে যাবে সব সমস্যা, ব্যাটে বলে রেকর্ডের পর রেকর্ড হবে, সিরিজ জয়ের আনন্দ সঙ্গী হবে। শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স কিংবা আইপিএলে মোস্তাফিজের খরুচে বোলিং সব ভুলিয়ে দেবে এক নিমিষে। কথার তুবড়ি ছুটিয়ে আমেরিকার বিমানে উঠবেন ক্রিকেটাররা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ দলকে নিয়ে এমন হাসি তামাশাই চলছে নানা মহলে। কিন্তু আসলেই কি এখনকার জিম্বাবুয়ে দলটাকে টি-20তে হারানো এত সহজ? শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে তারা। 15 সদস্যের দলকে নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। আরও আছেন শন উইলিয়ামস, রায়ান বার্ল, ক্রেইগ আরভিন, লুক জংউই, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির মতো অভিজ্ঞরা। দলে ডাক পেয়েছেন জিম্বাবুয়ান কিংবদন্তি ও সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেলও। স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় থাকা একমাত্র ক্রিকেটার তিনি। 26 বছর বয়সী লেগ স্পিন বোলিং অলরাউন্ডারকে নিয়ে বড় স্বপ্ন দেখছে জিম্বাবুয়ানরা। এবছর মার্চে আফ্রিকান গেমসে স্বর্ণজয়ী দলের সদস্য জোনাথন। ওই দলের আরও 2 জন আছেন 15 সদস্যের স্কোয়াডে, যদিও ক্লাইভ মাদান্দে ও ব্রায়ান বেনেটের সিনিয়র টিমে অভিষেক হয়েছে আগেই। সিকান্দার রাজার জন্য চ্যালেঞ্জটা বড়। গত বছর নভেম্বর থেকে টি-20 দলের ক্যাপ্টেন্সি তার কাঁধে। সম্প্রতি কলম্বোতে শ্রীলঙ্কাকে হারিয়েছে জিম্বাবুয়ে। রাজা, বার্ল, জংউইরা সংক্ষিপ্ত ফরম্যাটে বেশ আগ্রাসী ব্যাটিং করেন। নিজেদের দিনে বল হাতে ভয় ধরাতে পারেন মুজারাবানি, এনগারা। আত্মবিশ্বাস নিয়েই টাইগারদের ডেরায় পা রাখবে শেভরনরা। 28 এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছানোর কথা তাদের। সিরিজটি মাঠে গড়াবে 3 মে। প্রথম 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, আর বাকি 2টি ম্যাচ হবে ঢাকায়। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের খবর জানাবো। বিসিএলে রানার আপ হয়ে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। চ্যাম্পিয়ন হয়ে তাদের সঙ্গী ফকিরের পুল ইয়াং মেন্স ক্লাব। প্রিমিয়ার লিগেও দল গড়বে বলে জানিয়েছেন ক্লাব সংশ্লিষ্টরা। তবে দল না গড়লেও 3 বছরের জন্য ক্লাবগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানান বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান। দেশের পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। এবারের আসরের শিরোপা উঠেছে ফকিরের কুল ইয়াং মেন্স ক্লাবের হাতে। তবে রানার্স আপ হলেও আনন্দটা বেশি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের, কেননা ইতিহাসে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়েছে ক্লাবটি। প্রতি বছর বিসিএল থেকে 2টি করে দল প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পেলেও দল গঠন করে না ক্লাবগুলো। এর আগের আসরের রানার্স আপ গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব যার বড় উদাহরণ। অতীতে ফকিরের পুলেরও রয়েছে এই লজ্জার ইতিহাস। তবে এবার এই ঘটনা ঘটালে পড়তে হবে বড় শাস্তির মুখে। স্মরণকালের সবচাইতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ ছিল এটা। গত 2-1 বছরে একটা ট্রেডিশনে পরিণত হয়েছিল যে উপরের লিগে উঠে পরবর্তীতে না খেলার জন্য। আর আপনারা জানেন যে এই জন্য কিন্তু আমরা খুব কঠোর অবস্থানে গিয়েছি। কোনো দল যদি নাম উইথড্র করে নেয় সে সমস্ত দলগুলো
দলগুলোকে পরবর্তী 3 এবং 4 বছরের জন্য কিন্তু আমরা লাইসেন্সিং থেকে বিরত রাখবো। তো এটা কিন্তু তাদের জন্য একটা কড়া শাস্তি আমি মনে করি। তো আমার মনে হয় যে এখন আর ভবিষ্যতে কেউ এরকম করার সাহস করবে না। ফকিরের পুল ওয়ান্ডারার্স দুই ক্লাবই ক্যাসিনো কাণ্ডে জড়িয়ে এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় তারা প্রিমিয়ার লিগে দল গড়বে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও ক্লাব কর্তারা চান টিম করতে, সহযোগিতা চান বাফুফের। আর প্রিমিয়ার লিগে খেলতে ফুটবলাররাও বেশ উচ্ছ্বসিত। খুবই দুরবস্থা থেকে আজকে চ্যাম্পিয়ন হয়েছে এবং আমাদের বাজেটও খুব কম ছিল। আর ক্যাসিনো কাণ্ডের পরে সহযোগিতার হাত অনেকেই বাড়ায় নাই। বিগত অনেকবার চ্যাম্পিয়নে খেলি নাই, এটা একটা দুর্নাম আছে। ওইটা গুছানোর জন্য একবার হলো আমরা খেলার খুব আগ্রহী। সবচেয়ে বড় বিষয় হলো অর্থনৈতিক যে বিষয়টা, বিসিএল থেকে প্রিমিয়ারের ন্যূনতম বাজেট মিনিমাম 5-6 গুণ বেশি ব্যয়বহুল। মূল টার্গেট আমরা প্রিমিয়ার লিগে লং টাইম টিকে থাকার জন্য এই টিমটা করা হয়েছে। ইনশাল্লাহ আমরা প্রিমিয়ার লিগে লং টাইম থাকার চেষ্টা করব। 12 গোল করে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা, সঙ্গে সেরা খেলোয়াড় হয়েছেন ফকিরের পুলের রাফায়েল টুডো। সেরা গোলকিপারও হয়েছেন এই ক্লাবের সাজু আহমেদ। এছাড়া ফেয়ার প্লে দল হয়েছে বাফুফে এলিট ফুটবল একাডেমি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। চূড়ান্ত হলো বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশ ও লেবাননের মধ্যকার ম্যাচের ভেন্যু। যুদ্ধবিধ্বস্ত লেবানন ম্যাচটি আয়োজন করতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। 11 জুন কাতারের দোহায় আল সাদ স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচটি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যুদ্ধ বিধ্বস্ত হওয়ায় ফিলিস্তিন ও বাংলাদেশের বিপক্ষে হোম ম্যাচ খেলেছিল নিরপেক্ষ ভেন্যুতে। কুয়েতে আয়োজিত হওয়া সেই ম্যাচে 5-0 গোলে হেরেছিল লাল সবুজ বাহিনী। বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাই বাংলাদেশ এরই মধ্যে খেলেছে 4টি ম্যাচ, যেখানে একমাত্র লেবাননের বিপক্ষে ঘরের মাঠে ড্র করেছে জামাল ভুঁইয়া দল। অ্যাওয়ে ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে ক্যাবরেরার শিষ্যরা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।